আসসালামু আলাইকুম। এই পর্বে আমরা আলোচনা করব অধ্যায় ৫ থেকে বাংলাদেশের যত শাখা নদী এবং উপনদীসমূহ রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তো এই টাইপে আসলে আমরা মূলত হচ্ছে বিভিন্ন শাখা নদী এবং উপনদী মনে রাখার কিছু কৌশল হচ্ছে আমরা এখানে সাজিয়েছি, সেগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে? আমরা জানি হচ্ছে আমাদের পাঠ্য বইয়ে বেশ কয়েকটা হচ্ছে বড়, বড় নদী দেওয়া আছে। তার মধ্যে আছে পদ্মা, ব্রহ্মপুত্র, যমুনা, মেঘনা, কর্ণফুলী এই সমস্ত নদীগুলোর শাখা নদী এবং উপনদীসমূহ এখানে উল্লেখ করা আছে। তো আমরা আসলে এতগুলো শাখা নদী এবং উপনদী মনে রাখা খুবই কষ্টকর বা কষ্টসাধ্য, বা মনে থাকলেও দেখা যাচ্ছে পরীক্ষার হলে গিয়ে সেটা আর মানে ওই আগের মতো মনে থাকে না। তো যার কারণে আমরা একটা ছন্দ বা কৌশলপ্ত এখানে দিয়েছি, যাতে করে সেটা যদি তোমরা ফলো করো, যাতে করে খুব সহজেই এইগুলো আনসার করতে পারো। তো এখানে প্রথমেই আমি যদি দেখি যে এখানে আহ, পদ্মা নদীর শাখা নদী সমূহ দেওয়া আছে। আপনাদের পাঠ্য বইয়ে পদ্মা নদীর কোনো উপনদী নেই, ঠিক আছে? শুধুমাত্র শাখা নদী দেওয়া আছে এখানে। যদি নামগুলো যদি আমি বলি যে ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, ইছামতি, ভৈরব, কুমার, কপোতাক্ষ, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, আড়িয়াল খাঁ, এই সমস্ত এই সমস্ত নদীগুলো হচ্ছে পদ্মা নদীর শাখা নদী। তো এখানে আমরা যে কৌশলটা এখানে আমরা অ্যাপ্লাই করেছি সেটা হচ্ছে হুগলি জেলার আড়িয়াল খাঁ ও ভাগীরথী। তো আমরা জানি এখানে হুগলি, দেখেন হুগলি হচ্ছে কিসের নাম? একটা শাখা নদীর নাম। আড়িয়াল খাঁ ও ভাগীরথী আমরা জানি এটা হচ্ছে কি পদ্মা নদীর একটা শাখা নদী। বলা হচ্ছে হুগলি জেলার আড়িয়াল খাঁ ও ভাগীরথী নামের এক দম্পতি বাস করতো, ঠিক আছে? তারা কোন জেলার? হুগলি জেলায়। তাদের চার মেয়ের নাম কি কি? ইসামতি, নবগঙ্গা, চিত্রা, মধুমতি, ঠিক আছে? আর হচ্ছে এই চার মেয়েকে কপোতাক্ষ নদের তীরে ভৈরব ও কুমার ইফটিজিং করলে আড়িয়াল খাঁ তাদের মাথা ভেঙে ফেলার হুমকি দেন। তখন আমি যে লাল যে আন্ডারলাইনগুলো করেছি এইগুলো যদি আমি তাকাই, তাহলে দেখতে পারি এখানে সবগুলা পদ্মা নদীর শাখা নদী যে সমস্তগুলো রয়েছে সবগুলো কি একসাথে দেওয়া আছে। আবারও পড়তেছি, হুগলি জেলার আড়িয়াল খাঁ ও ভাগীরথী নামের এক দম্পতি বাস করত। তাদের চার মেয়ে ইছামতি, নবগঙ্গা, চিত্রা ও মধুমতিকে কপোতাক্ষ নদের তীরে ভৈরব কুমার ইফটিজিং করলে আড়িয়াল খাঁ তাদের মাথা ভেঙে ফেলার হুমকি দেন, ঠিক আছে? তো এখানে এই ছন্দ আপনারা মনে রাখবেন যে কোন জেলা? হুগলি জেলার। এই দম্পতির নাম কি? দম্পতির নাম হচ্ছে ভাগীরথী এবং হচ্ছে আড়িয়াল খাঁ। আড়িয়াল খাঁ হচ্ছে একজন পুরুষের নাম, ভাগীরথী হচ্ছে একজন মহিলার নাম। তাদের মেয়ে ছিল কয়টা? চারটা। ইসামতি, নবগঙ্গা, চিত্রা এবং হচ্ছে মধুমতি, ঠিক আছে? এই চারটা মেয়েকে কে কোন নদীর তীরে ইপটিজিং করতো? কপোতাক্ষ নদীর তীরে। ইপটিজিং করতো কে? ভৈরব এবং কুমার। এবং এই ভৈরব এবং কুমার কি একটা শাখা নদীর নাম। তো আড়িয়াল খাঁ তো আমরা আগেই দেখছি যে আড়িয়াল খাঁ কি করছে, এই চারজন মেয়ের যে পিতা ছিল উনি বলছে কি যে তাদের ইপটিজিং করার কারণে ওদেরকে মাথা ভেঙে ফেলার হুমকি দিছে। তো আমরা জানি মাথা ভাঙা কি একটা শাখা নদীর নাম। তো এই ছন্দটা যদি আপনি মনে রাখেন যে একজন দম্পতি ছিল হুগলি জেলার, তার চার মেয়ে ছিল এবং তাদেরকে একটা নদীর তীরে দুইজন কি করতো? ভৈরব এবং কুমার নামের দুইজন ছেলে ইপটিজিং করতো, যার কারণে তার পিতা কি করছে? আমরা সবাই জানি ইপটিজিং করলে কি করা হয়? মাথা ভেঙে ফেলার একটা হুমকি দেওয়া হয় বা অন্যান্য হুমকি দেওয়া হয়। তো এই হুমকিটা দিছে। তো এই ছন্দটা যদি আপনার বা কৌশলটা যদি বা এই কাহিনীটা যদি মনে রাখেন, তাহলে আপনাদের এইভাবে মুখস্থ করার থেকে ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, ইছামতি, এরকম ভাগীরথী, হুগলি, মাথাভাঙা, ইছামতি এভাবে বলার থেকে আপনার এইভাবে মনে করা অনেক সহজ এবং আপনার এটা মনের মধ্যে থাকবে, ঠিক আছে? পরবর্তীতে হচ্ছে ব্রহ্মপুত্র এবং যমুনা, এই দুই নদী শাখা নদী ও উপনদী। তো আমরা পদ্মা নদী শুধুমাত্র হচ্ছে শাখা নদী পেয়েছি, কি পেয়েছি? শাখা নদী। কিন্তু এই ব্রহ্মপুত্র যমুনার শাখা নদী আছে, আবার উপনদী আছে। আমরা একসাথে লিখেছি এখানে যে ধলেশ্বরী, তিস্তা, ধরলা, করতোয়া, আত্রাই, ঠিক আছে? এখানে একসাথে লিখেছি। এখানে কৌশলটা হচ্ছে ধলেশ্বরী, ধরলার তিস্তা জলে করতোয়া, আত্রাই খেলা করে। দেখেন এই যে এখানে কয়টা আছে? 1 2 3 4 5। এখানে কি এই যে পাঁচটা আন্ডারলাইন করলাম। ধলেশ্বরী, ধরলা, তিস্তা, করতোয়া, আত্রাই, ঠিক আছে? মানে এটা একটা ছন্দ, দুই লাইনের একটা ছন্দ যে ধলেশ্বরী, ধরলার তিস্তা জলে করতোয়া, আত্রাই খেলা করে। আবারও বলতেছি, ধলেশ্বরী, ধরলার তিস্তা জলে করতোয়া, আত্রাই খেলা করে। তো এটা হচ্ছে মাত্র এই এক লাইনের একটা ছন্দ যদি মনে রাখেন, তাহলে কি ব্রহ্মপুত্র ও যমুনার শাখা নদী ও উপনদী সমূহ মনে রাখতে পারবেন। এখানে আরেকটা জিনিস বলে দিই যে আপনাদের ধলেশ্বরী, এই পাঠ্য বইয়ের ধলেশ্বরীর পাশে আবার কি দেওয়া আছে? বুড়িগঙ্গা দেওয়া আছে। তো বুড়িগঙ্গা হচ্ছে এই ব্রহ্মপুত্র বা যমুনার কোনো শাখা নদী বা উপনদী না, এটা হচ্ছে কিসের? আমরা জানি ধলেশ্বরীর আরেকটা শাখা নদী হচ্ছে কি? বুড়িগঙ্গা। ধলেশ্বরীর আরেকটা শাখা নদী হচ্ছে বুড়িগঙ্গা। তার মানে কি
এই ছন্দটা মনে রাখবেন যে ধলেশ্বরী ধরলা তিস্তা জলে কর্ত আত্রায় খেলা করে। আর পদ্মা নদীটা কি মনে রাখবেন যে হুগলি জেলায় এই ভাগীরথী এবং আরিয়াল খান নামের একজন দম্পতি ছিল। তো তাদের হচ্ছে 4 মেয়ে ছিল, চিত্রা, নবগঙ্গা, ইসামতী এবং হচ্ছে কি মধুমতি। এদেরকে এই কপোতাক্ষ নদীর তীরে একাপে ভৈরব এবং কুমার কি করতো, আপনার রিপ্রেজেন্ট করতো, যার কারণে তাদের পিতা আরিয়াল খা তাদের মাথা ভেঙে ফেলার হুমকি দেন। ঠিক আছে, তো পরবর্তীতে আমরা চলে যাই মেঘনা নদীর যে শাখা নদীগুলো আছে, মেঘনা নদীর কি নাই, কোনো উপনদী নাই। তাহলে মাথায় মনে রাখবেন পদ্মা, মেঘনা, এই দুইটার কি নাই, কোনো উপনদী নাই, শুধুমাত্র কি আছে, শাখা নদী। ঠিক আছে, আর উপনদী আছে হচ্ছে ব্রহ্মপুত্র, যমুনা, কর্ণফুলী, এই তিনটার আছে। ঠিক আছে, যদি তাকায় যদি দেখতে পাই এখানে বলা হচ্ছে মনু, তিতাস, গুমতি, বাওলাই, কয়টা আছে, 4টা। 4টা নদীর নাম দেওয়া আছে, যেটা হচ্ছে কি শাখা নদী। বলা হচ্ছে দুই বন্ধু মনু ও গুমতি তিতাস নদীতে বাওলাই মাছ ধরে। তো এইখানে মনু, গুমতি, তারপর হচ্ছে আপনার তিতাস, আর হচ্ছে বাওলাই, এ হচ্ছে টোটাল হচ্ছে আপনার কয়টা, 5টা নদী। কি 5টা নদীর নাম দেওয়া, 4টা নদীর নাম দেওয়া আছে, মনু, তিতাস, গুমতি এবং বাওলাই। মানে এখানে মনে রাখবেন দুই বন্ধুর হচ্ছে একটা কাহিনী বলা আছে যে তারা মাছ ধরতে গেছে। ঠিক আছে, দুই বন্ধু মনু ও গুমতি তিতাস নদীতে বাওলাই মাছ ধরে। ঠিক আছে, তারপর হচ্ছে কর্ণফুলী নদীর কি নাই, আবার কোনো শাখা নদী নাই, এটার কি আছে, শুধুমাত্র উপনদী আছে। তো এখানে বলা হচ্ছে দেখেন কৌশলটা, নদীগুলোর নাম হচ্ছে কাপ্তাই, হালদা, কাসালাং, রাংখিয়াং। যদি আমরা বলি কাকা হালকাতা দিনে রং নিয়ে খেলা করে। ঠিক আছে, তো এই কাকার ক থেকে আসছে কাপ্তাই, এই কা থেকে আসছে কাসালাং, আর হালকাতা এখানে হালকাতা থেকে আসছে কি হালদা। তারপর হচ্ছে রং নিয়ে খেলা, এই রং এবং খেলা এই দুইটা থেকে আপনার কি আসছে, রাং খিয়াং। তো এইভাবে হচ্ছে কি করতে পারেন আপনি, কর্ণফুলীর যে হচ্ছে আপনার উপনদী সমূহ আছে এগুলো মনে রাখতে পারেন। তো এখানে আরেকটা জিনিস মনে রাখবেন যে পদ্মা এবং হচ্ছে মেঘনা, এই দুইটা শুধুমাত্র কি আছে, শাখা নদী আছে। আর ব্রহ্মপুত্র, যমুনা এবং কর্ণফুলী এটার কি আছে, উপনদী আছে। তো এটা মনে রাখলে আপনারাই করতে পারবেন। যদি বলে যে নিচের আপনার এই যে এটা কিসের নাম, বললো যে কর্ণফুলীর কাপ্তাই যে নদীটা আছে এটা কিসের নাম, উপনদী না অন্য কিছু নদী, তখন আপনি মাথায় নিয়ে আসতে হবে যে কর্ণফুলীর কি নাই, পাঠ্য হয়ে বা আপনার কর্ণফুলীর কোনো কি নাই, শাখা নদী নাই, যেটা আছে সেটা হচ্ছে শুধুমাত্র উপনদী। তো শাখা নদী উপনদীকে আমরা মোটামুটি জানি যে কোনো একটা ছোট নদী যদি বড় নদীতে গিয়ে প্রবাহিত হয় তখন সেটাকে আমরা বলি হচ্ছে ওই বড় নদীর উপনদী। আবার যখন কোনো মূল নদী থেকে অন্য কোনো ছোট নদী উৎপত্তি হয় তখন আমরা সেটাকে বলি কি, শাখা নদী। তো আবারও বলতেছি, এই কৌশলটা যদি আপনারা চেষ্টা করেন মনে রাখার, তাহলে কি খুব সহজেই শাখা নদী এবং উপনদী সমূহ মনে রাখতে পারবেন। ঠিক আছে, শুধুমাত্র এইটা একটা কাহিনী, পদ্মা নদীর ইপটিজিং এর কাহিনী মনে রাখবেন। আর ব্রহ্মপুত্র যেমন হচ্ছে একটা ছন্দ, এটাও একটা ছন্দ বা মাছ ধরার একটা জিনিস। আর কর্ণফুলী এটাও কি একটা হালখাতা। তো এইটা মূলত এই জিনিসগুলো মনে রাখবেন, এটা হচ্ছে হালখাতা নির্ভর একটা কাহিনী, এটা মাছ ধরার একটা কাহিনী, এটা একটা ছন্দ, আর এটা হচ্ছে একটা ইপটিজিং এর একটা কাহিনী। এটা থেকে আপনি প্রাথমিকভাবে আশা করছি এটা যদি ফলো করেন তাহলে শাখা নদী উপনদী থেকে যে এমসিকিউ আসবে এখান থেকে বেশিরভাগ আসবে হচ্ছে আপনার এমসিকিউ। আর সিকিউ এর ক নাম্বার যে জ্ঞানমূলক যে প্রশ্নগুলো আছে এইগুলো হচ্ছে এখানে আসবে। ঠিক আছে, তো এই এমসিকিউ, সিকিউ এবং জ্ঞানমূলক প্রশ্নগুলো আপনারা খুব সহজেই নির্ভুলভাবে উত্তর করতে পারবেন। তো এই ছিল এই পর্বে হচ্ছে শাখা নদী এবং উপনদী নিয়ে আলোচনা। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো পর্বে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।